যে এমএলএ আপনার এলাকায় অত্যাচার করেছে, জুলুম করেছে, মিথ্যা করে কেস খাইয়েছে, তাদের বিরুদ্ধে থাকতে হবে, তাদের তাদের কোমরে লাঠি মেরে তাদের বের করে দিতে হবে, সে যেই হোক না কেন। যদি মমতা ব্যানার্জি মনে করে তোহা সিদ্দিকীকে খাসির বিরিয়ানি খাওয়াবো, চাপ খাওয়াবো, আর তিনি যদি মনে করেন যে তোহা সিদ্দিকীর কম, মুসলমান জাতির গলায় পা দিয়ে লগড়াবো, ওই মমতা ব্যানার্জিকে আমি চাই না, আমি চাই না। যদি মা যদি একটা ছেলেকে খেতে দেয়, একটা ছেলেকে না খেতে দেয়, একটা ছেলেকে কাঁদায়, একটা ছেলেকে হাসায়, সে মা নাকি? সে মায়ের যোগ্য হতে পারবে না। মা যে হবে তার কাছে সব সমান। এই পুজো কমিটি কেউ পড়া যায়নি, কেউ মমতা ব্যানার্জিকে পড়া যায়নি, কিন্তু না চাইতো 1,10,00,000। দীঘায় কেউ বলেনি যে একটা জগন্নাথ মন্দির করতে হবে, জগন্নাথ মন্দির, আবার নিউ টাউনে আবার একটা হচ্ছে, কিন্তু আমাদের দীঘায় কেন মসজিদ হবে না? আপনি জানেন হিটকো জমির উপরে 13টা মন্দির হয়েছে, দিচ্ছে না। তিনি দিচ্ছে না কেন? তিনি জানছে বাংলার মুসলমানরা বিজেপির ভয় আছে, এ সারারা আমাকেই ভোট দেবে, এই মাথায় ঢুকে আছে। আমলারা ঢুকিয়ে রেখে দিয়েছে, আমলারা ঢুকিয়ে রেখে দিয়েছে। কিন্তু মমতা ব্যানার্জির জানার দরকার আছে, মুসলমান এমন একটা জাত, মুসলমান এমন একটা জাত, যখন কোনো যুদ্ধে নামে ন্যায়ের জন্য, অন্যায়ের বিরুদ্ধে, যতক্ষণ না তারা সফল হচ্ছে, যুদ্ধের মাঠ থেকে ওঠে না। সেই সময়ের জন্য হয়তো মমতা ব্যানার্জিকে অপেক্ষা করতে হবে। উপযুক্ত বিজেপির ভয়, তাহলে উনি বলে ওয়াকফের যে বিরোধী আপনার প্রতিবাদ করতে দিল্লি যে করেন, এটা বাচ্চা ছেলেদের কথা না, এটা বাচ্চা ছেলেদের কথা। আব্বাস সিদ্দিকীকে শওকত যে ভাষায় কথা বলেছে, যে ভাষায় কথা বলেছে, মায়ের যদি দুধ খেয়ে থাকে এখানে আয়, তোর বাপ যদি জন্ম দিয়ে থাকে এখানে আয়, কথা বলেন না, যে ভাষায় কথা বলেছে শওকত, শওকত যে কথা বলেছে। কিন্তু এখানে আমরা বুবা হয়ে বসে আছি। শওকত যদি ওই আব্বাস ছাড়া পুরোপুরা কোনো পীর সাহেবের ছেলেদের এই ভাষায় কথা বলতো, শওকত এই ভাষায় কথা বলতো, শওকত কেন, বাংলার কোনো মানুষ যদি ফুরফুরা পীর সাহেবদের এই ভাষায় কথা বলতো, জ্যান্ত কবর দিত, জ্যান্ত কবর দিত। আমরা দিতাম না, আমাদের ভক্তরা দিত। কি গো, দিতে না দিতে নেই? আওয়াজ দিয়ে বলো, দিতে না। আমি একটা মুসলমান, আমি আল্লাহ বিশ্বাসী মুসলমান। আকাশে মেঘ উঠলে আমি বলতে পারবো না পানি হবে, আমি বলতে পারি পানি হবার সম্ভাবনা আছে, আমি বলতে পারি। তো এবারে 2026-এ ভোট হবে, সব পার্সেন্টেজ কমবে, সব এমএলএদের পার্সেন্টেজ কমবে, নাম্বার 1। দ্বিতীয় বলতে পারি নওশাদ ভাঙড়টা জিততে পারে, আরো দু একটা সিট দিতে পারে, আর সিপিএম শূন্য, কংগ্রেস শূন্য, ওদের খাতা খুলতে পারে। মানুষ এখন ঘাসে মুখ দিয়ে চলে না, ছোট থেকে বড় পর্যন্ত সবাই স্বাবলম্বী হয়েছে, জ্ঞানী হয়েছে, সব জানতা হয়েছে। আমি মানুষের কাছে দাবি রাখবো, বিজেপি নেই, কংগ্রেস নেই, সিপিএম নেই, তৃণমূল নেই, 2026-এ ওই ব্যক্তিকে আপনারা ভোট দেবেন, ওই ব্যক্তিকে। একই জায়গায় আমাদেরকে এই ধর্মতলা চত্বর থেকেই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের নেতৃত্বদেরকে, বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সহ আর অন্যান্য নেতৃত্বদেরকে কিভাবে পুলিশ আক্রান্ত করেছে এবং তাদেরকে টেনে হিঁচড়ে পিছন ভ্যানে করে তুলে নিয়ে গিয়ে তাদেরকে জেল কাস্টাডি দেওয়ার চেষ্টা করেছিল, পিসি নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা 24 ঘন্টা পর তারা জামিন পেয়েছে। আমরা ভুলে যাইনি। একই রকমভাবে আমরা আজকে এখানে জমায়েত হয়েছে, আজকে আমরা এখানে ধর্ণামঞ্চ করছি, এবং আজকের এই ধর্ণামঞ্চই আমাদের আন্দোলনের শেষ নয়, আন্দোলনের শুরু। এইখান থেকে আগামী দিনে পূর্ববর্তী বক্তারাও বলেছেন যে প্রত্যেকটা ব্লকে ব্লকে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্যাম্পাসে, প্রত্যেকটা কলেজের ক্যাম্পাসে আমরা এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের সংবিধান বাঁচানোর আন্দোলনকে ছড়িয়ে দেব। আমি ছাত্র নেতৃত্ব হিসাবে আজকে আমাদের ছাত্রদের উপরে যেভাবে সংবিধানের বিভিন্নভাবে আমাদের ছাত্রদেরকেও বিভিন্ন, আমার পেছনে বসে রয়েছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তাদেরকে একাধিকবার ক্যাম্পাসের মধ্যে আক্রান্ত করা হয়েছে শাসক দলের ছাত্র সংগঠনের দ্বারা, একাধিকবার। আমাদের সংগঠনের স্টুডেন্টস ফ্রন্টের আমাদের ইউনিটের সদস্যদের যেমন আক্রান্ত করা হয়েছে, একইভাবে অন্যান্য সাধারণ ছাত্রছাত্রী, এমএসইউ ছাত্র সংগঠন, তাদেরও নেতৃত্বদেরকে আক্রান্ত করা হয়েছে। আজকে
এই সরকার শুধুমাত্র নিজের স্বরকে প্রতিষ্ঠা করার জন্য সমস্ত বিরোধী স্বরকে বারবার করে আক্রান্ত করছে। সেটা কি কেন্দ্রের বিজেপি সরকার, কি রাজ্যের তৃণমূল সরকার। এই দুই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণ আন্দোলনের মাধ্যমে আমাদেরকে সংবিধান বাঁচানোর লড়াইকে ত্বরান্বিত করতে হবে। এই আন্দোলনে আজকে ক্যাম্পাসের গেট থেকে আর রাস্তা, কলেজ স্ট্রিটের রাস্তা, আজকে ধর্মতলার রাস্তা, সমস্ত কিছু একাকার হয়ে যাবে। এই শপথ আমরা স্টুডেন্টস ফ্রন্টের পক্ষ থেকে ছাত্র প্রতিনিধি হিসেবে আমি নিচ্ছি, এবং আগামী দিনে এই ধর্ণা মঞ্চে, এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামে আমরা স্টুডেন্টস ফ্রন্ট আমাদের সর্বত দিয়ে পাশে থাকব। আমাদের কলেজ ক্যাম্পাস, ইউনিভার্সিটির ক্যাম্পাস, স্কুলের ক্যাম্পাস আমরা এই রাস্তায় এনে হাজির করব। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ইনকলাব জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের স্টুডেন্ট লিডার রাকেশ বেরাকে। এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন মাহবুব আহমেদ ভাই। উনি সারা বাংলা মাদ্রাসা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সভাপতি। আমি মাহবুব আহমেদ সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের উদ্যোগে 3 দিনের এই ধর্ণা কর্মসূচিতে এই ফোরামের সম্মানীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত যারা আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই কর্মসূচিকে সফল করার জন্য প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে যারা এসছেন, উপস্থিত হয়েছেন, আমাদের বক্তব্য শুনছেন, আরও বক্তারা আছে তাদের বক্তব্য শুনবেন, তাদের প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন। এবং আমাদের এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে প্রত্যেকের কাছে অনুরোধ করব আমাদের এই বক্তব্য আপনারা শুনবেন। এবং আমরা কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম আপনাদের প্রত্যেকের কাছ থেকে এবং রাজ্যের সাধারণ মানুষের কাছ থেকে আমরা সমর্থনের জন্য আবেদন রাখলাম। আজকে হঠাৎ করে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম তৈরি করার প্রয়োজনীয়তা হয়ে পড়ল কেন, বা আজকে আমাদের এই ধর্ণা মঞ্চ করতে হলো কেন পড়েছে? আমাদের ভারতবর্ষের সংবিধানের ওপরে কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকার যেভাবে একের পর এক জনবিরোধী বিল নিয়ে এসে সংবিধানের ওপরে আক্রমণ নামিয়ে আনছে, তার বিরুদ্ধে আজকের আমাদের এই ধর্ণা মঞ্চ। ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিলের দাবিতে, ফেক SC/ST সার্টিফিকেট বাতিলের দাবিতে, পাশাপাশি যারা সত্যিকারের ST/SC তাদের যাতে সার্টিফিকেট দেওয়া হয় সেই দাবিতে আমরা এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে ধর্ণা মঞ্চে উপস্থিত হয়েছি। আপনারা জানেন এর আগেও কিছুদিন আগেই